মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। কুসুমপুর গ্রামে আসার আগে অন্তরা একটু চিন্তাতেই ছিল। যদিও ছোট থেকেই ওর শখ ছিল কোনো এক প্রত্যন্ত গ্রামের স্কুলের দিদিমণি হবে, কিন্তু যখন সত্যি সত্যি জয়নিং লেটার এলো ও একটু ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সিদ্ধান্তটা কি আদৌ ঠিক হলো? অচেনা গ্রাম, অচেনা লোক, ভিন্ন আদব কায়দা, ভিন্ন রুচি, ও কি পারবে সব মানিয়ে নিতে? কিন্তু কুসুমপুরে আসা ইস্তক অন্তরা এটুকু বুঝেছে যে গ্রামের মানুষ সরল, মাটির সঙ্গে তাদের নিবিড় যোগ, আর কোথাও গিয়ে সব মানুষেরই গ্রামের প্রতি একখানা শিকড়ের টান। তাই ওর দিনগুলো মোটেই মন্দ কাটছে না। লোকজন খুব একটা লেখাপড়া জানে না, তবে তাদের 16 আনা আগ্রহ আছে। দরকার শুধু একজন অভিভাবকের। অন্তরা 1 মাস হলো এসেছে। তার মধ্যেই স্কুলের বাকি মাস্টার মশাই আর দিদিমণির সাথে এ ব্যাপারে আলোচনা করেছে, কিন্তু কেউই বিশেষ গা করেনি। গ্রামের মোড়লকেও বেশ কয়েকবার বলেছে। মোড়ল প্রথম দিকে পাত্তা দেয়নি। তারপর একদিন যেচে এসেই অন্তরাকে জিজ্ঞেস করল, তা দিদিমণি, আপনি ঠিক করতেটা কি চান বলুন দেখি? অন্তরা বলল, দেখুন মোড়ল মশাই, বাচ্চাগুলো রোজ স্কুলে আসছে, পড়ছে, খুব ভালো ব্যাপার, কিন্তু বাড়িতে ওদের কেউ পড়তে না বসালে ওরা তো সব ভুলে যাবে। তাই ভাবছিলাম স্কুল ছুটির পর যদি সন্ধে নাগাদ ওদের পড়ানো যায়। অন্য কোনো মাস্টার রাজি না হলে আমি একাই পড়াবো। মোড়ল একগাল হেসে বলল, তা পড়ান না, আপনাকে আটকাচ্ছে কে? অন্তরা কিন্তু কিন্তু করে বলল, না মানে পড়াবো তো ভেবেছি, কিন্তু আমি নিজেই 1 কামরা ঘরে ভাড়া থাকি, সেখানেই রান্না, খাওয়া, শোয়া সব কিছুই। যদি একটা জায়গার ব্যবস্থা করা যেত, মানে শুধু পড়ানোর জন্য আর কি। মোড়ল এবার চিন্তায় পড়ে গেল। জায়গা পাওয়াই তো মুশকিল। শেষমেশ কুসুমপুরের বুড়ো বটতলায় একখানা সভা ডাকা হলো সবাইকে নিয়ে। অন্তরাও সেখানে উপস্থিত। ওর প্রস্তাবের কথা ভালো করে গুছিয়ে প্রথমে বলার পর জায়গার আবদারটাও করা হলো। কিন্তু মোড়ল জানিয়ে চিন্তায় ছিল, এ দেখা গেল একেবারে উল্টো বিপদ। সবাই চায় দিদিমণি যেন তাদের বাড়িতেই পড়ায়। কেউ বলছে, আমার ঘরখানা তো বেশ বড়, অমনি বড় ঘর আছে আর কারুর? আবার কেউ বলছে, আমারও নিকানো পেল্লায় উঠোন থাকতে দিদিমণি অন্য কোথাও পড়াতে যাবেনি বা কেন? শেষে মোড়লের সাগরেদ মোড়লকে আড়ালে টেনে এনে বলল, কথা একটা কাজ করলে হয় না? রাজবাড়ির চাবি তো আপনার কাছেই থাকে, আর 3 মাস আগে তো সরকারের লোক এসে রাজবাড়ি সাফও করলো। সেখানকার একখানা ঘর খুলে দিলে হয় না? দক্ষিণের ঘরটা কিন্তু বেশ বড়, আমি দেখেছি। মোড়ল তো এমন একখানা উপায় ভেবেই দেখেননি। এক কথায় রাজি হয়ে গেলেন। সাগরেদ বলল, এই সবই ঠিক আছে, তবে একটা সমস্যা, এই বড়বাবু তো এখন গ্রামে নেই, তো তাকে না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? মোড়ল উৎসাহের চোটে বলল, আরে বাবা তো আসতে এখনো 2 দিন দেরি। বোনের বাড়ি গেলে কি সে সহজে ফেরে? তবে পড়াশোনার জন্য এমন একখানা ব্যবস্থা করলে আমি জানি বাবা একটু রাগ করবে না। ব্যাস, হই হই করে পরের দিন সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেল অন্তরার পড়ার ব্যাচ। আলোর অসুবিধার জন্য একখানা হলদে বাল্ব লাগানো হয়েছে সত্য। গ্রাম থেকে এত ছেলেপুলে এলো যে তাদের সবাইকে ঘরে বসতে দেওয়াই কঠিন হয়ে পড়ল। অন্তরাও নিজে বেশ খুশি, মন দিয়ে পড়াচ্ছে। একখানা কালো বোর্ড, চক, বেতের ছড়ি সবকিছুই মোড়ল জোগাড় করে দিয়েছে। যদিও অন্তরা মারধর করতে খুব একটা পছন্দ করে না, বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশে বেশ মজা করেই পড়াচ্ছিল। কখন যে রাত বেশি হয়ে গেছে খেয়াল করেনি। বাচ্চাদের বাবা মায়েরা এসে খোঁজ নিতে অন্তরা সম্বিত ফিরল। পরের দিনের পড়া দিয়ে একে একে সবাইকে ছুটি দিয়ে দিল। মোড়ল ঘরের দায়িত্ব ওকেই দিয়ে গেছে, একখানা চাবিও এবার থেকে ওর কাছেই থাকবে। সবাই যখন একে একে বেরোবার প্রস্তুতি নিচ্ছে, অন্তরা নিজেও গোছগাছ করে নিচ্ছিল। চাবি দিয়ে আলো বন্ধ করে তারপর বেরোবে। হঠাৎ খেয়াল করলো একখানা মেয়ে তখনও বাড়ি যায়নি। ঘরে পাতা শতরঞ্চির ওপর বসে আছে। অন্তরা তাকে জিজ্ঞেস করল, কিরে, তুই বাড়ি যাবি না? মেয়েটি খিলখিল করে হেসে উঠল, আরে এটাই তো আমার বাড়ি। অন্তরা ভাবলো, আচ্ছা পাজি মেয়ে তো, দিদিমণির সাথে মশকরা করছে।
মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো একবার। বাকিদের থেকে শাড়ি পরার ধরন আলাদা। এই গ্রামে দু একজন বাচ্চা মেয়ে ছাড়া সবাই ফ্রকই পরে। এ মেয়ে নির্ঘাত ঠাকুমার কাছে আবদার করে শাড়ি পরে এসেছে। সামলাতে পারেনি বলে হয়তো এমন মনে হচ্ছে, কিন্তু অন্তরা মেয়েটাকে স্কুলে দেখেছে বলেও মনে করতে পারল না। অন্তরা বেশ ধমকের সুরেই বলল, এটাই তোর বাড়ি মানে? এখানে তো কেউই থাকে না। তবে কি তুই একা থাকিস নাকি? মেয়েটা স্পষ্টভাবে উত্তর দিল, একাই তো থাকি, একেবারে একা। আজ থেকে নাকি, অনেক বছর আগে থেকে আছি। মেয়েটার বয়স মেরে কেটে 7 কি 8 হবে। অনেক বছর সে থাকবে কি করে? কিন্তু ও যে মিথ্যে কথা বলছে এমনও তো মনে হচ্ছে না। অন্তরার এবার অল্প অল্প ভয় করতে শুরু করল। কাঠের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। হলুদ বাল্বের নিচেও ঘরটাকে কেমন যেন অন্ধকার মনে হচ্ছে, যেন শতাব্দী প্রাচীন কোনো অন্ধকূপে কেউ ওকে ফেলে রেখে দিয়ে গেছে। নিজের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে অন্তরা। হঠাৎ সেই স্পন্দন ছাপিয়ে মেয়েটা বলে উঠল, দিদিমণি, তুমি ভয় পেও না, আমার কোনো দোষ নেই গো। লুকিয়ে একটু পড়তুম বলে বাবা আমায় এই অন্ধকার গুম ঘরে আটকে দিয়েছিল, আর খোলেনি। আমার বাবাকে চেনো তো তুমি? আরে এখানকার রাজা ছিল গো, এই রাজবাড়ি তো আমাদেরই। অন্তরার ধরে যেন আর প্রাণ নেই। দৌড়ে পালানোর চেষ্টা করে দেখল, পা যেন ওর সরছেই না। বাচ্চা মেয়েটার মায়া ভরা মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ওখানে এসে বসে রইল কিছুক্ষণ। তারপর অন্তরার আর কিচ্ছু মনে নেই। ওদিকে মোড়লের বাবা মানে বড় বাবু বাড়ি ফিরে সবকিছু শুনে তো রীতিমতো রেগে আগুন। কাউকে কোনো উত্তর দেওয়ার আগেই ছুটলেন রাজবাড়ির দিকে। মোড়ল, সাগরেদ, গ্রামের আরো কয়েকজন তাদের পিছু নিল। রাজবাড়িতে ঢুকে দেখল একটা ঘরেই হলুদ আলো জ্বলছে, আর সে হলুদ আলোর নিচে অচৈতন্য অবস্থায় পড়ে আছে অন্তরা। কোথাও কেউ নেই। তার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হলো। মোড়ল ওর বাবাকে এত তৎপরতার কারণ জানতে চাইলে সে বিশেষ কিছুই উত্তর দিল না, শুধু বলল, দরকার হলে আমাদের বাড়িতে পড়ানোর ব্যবস্থা হবে, কিন্তু রাজবাড়িতে কিছুতেই না। অন্তরাও তার ঘরে ফিরে গিয়ে ক্লান্ত শরীরটাকে বিছানায় পেতে দিল। জানলা খোলা, ঠান্ডা হাওয়া আসছে। শরীরে কোনো সমস্যা নেই, তবে মনটা এখনো ওর শান্ত হয়নি। হঠাৎ মনে হলো একটা ছায়া মূর্তি যেন জানলার পাশেই দাঁড়িয়ে আছে। অন্তরা প্রায় চিৎকার করে উঠল, কে কে ওখানে? ছায়া মূর্তিটা কাতর স্বরে জিজ্ঞেস করলো, দিদিমণি, পড়াবে না আমায়? তুমিও? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।